সবাইকে এই চ্যানেলে স্বাগত। রাজা হর্ষবর্ধনের সময় উত্তর ভারতের এই পুরো এরিয়া ছিল তার সাম্রাজ্যের নিয়ন্ত্রণে। 647 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন মারা যায়, আর তার মারা যাওয়ার পর সেই বছরই অর্থাৎ 647 খ্রিস্টাব্দে উত্তর ভারতের এই পুরো এরিয়া ভেঙে ছোট ছোট সাম্রাজ্য তৈরি হয়ে যায়। তো কোন কোন সাম্রাজ্য তৈরি হয়? এই বড় এরিয়াতে, উত্তর ভারতের এই বড় এরিয়াতে তৈরি হয় কনৌজ। এটা হলো রাজস্থানের মরুভূমি এরিয়া। এই মরুভূমি এরিয়াতে কোনো রাজার শাসন ছিল না, কিন্তু এর দক্ষিণ দিকে ছোট্ট একটু জায়গাতে তৈরি হয়ে যায় প্রতিহার বংশ বা গুর্জর প্রতিহার বংশ বা গুর্জর প্রতিহার সাম্রাজ্য। গুজরাটের এরিয়াতে তৈরি হয়ে যায় মৈত্রকা সাম্রাজ্য, তারপরে মালবা এরিয়া, মৈত্রকা মালবা। আর আমাদের পূর্ব ভারতে এখানে গৌড় সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। উপরে পুন্ড্রবর্ধন, এটা রাঢ় এরিয়া, এটা দণ্ডভক্তি, বঙ্গ, সমতট আর কামরূপ। এই ছোট ছোট এরিয়াতে ভাগ হয়ে যায়। কি কি এরিয়া আমি আর একবার বলে দিই। রাজস্থানের এই এরিয়াতে কোনো শাসন ছিল না, কিন্তু এর নিচে ছোট্ট একটু জায়গাতে গুর্জর প্রতিহার সাম্রাজ্য। গুজরাট এরিয়াতে মৈত্রকা সাম্রাজ্য, সেখানে শাসন করেছিল বল্লভী বংশ, ওই জন্য এই এরিয়াকে মৈত্রিকা বল্লভীও বলা হয়। মধ্যপ্রদেশের এই এরিয়াতে হয় মালবা। উত্তর ভারতের এই এরিয়া মানে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই এরিয়াতে ছিল কনৌজ। আর পূর্ব ভারতে গিয়ে এখানে গৌড়, বিহারে পুন্ড্রবর্ধন, নিচে পশ্চিমবঙ্গের এই এরিয়াতে হচ্ছে দণ্ডভক্তি, এখানে বঙ্গ, মাঝখানে এখানে রাঢ়, এটা হলো সমতট, আর এটা হলো কামরূপ। এই এরিয়াগুলোতে ভাগ হয়। এবার এই ভাগ হয়ে এখানকার রাজারা নর্মালি তাদের সাম্রাজ্য চালাতে থাকে। আর কিছুটা সময় পরে গিয়ে এর ভেতর বড় বড় তিনটে চারটে শক্তি উঠে আসে। সেটা হলো বাংলার এই এরিয়াতে পাল সাম্রাজ্য, নিচের এই এরিয়াতে রাষ্ট্রকূট সাম্রাজ্য, আর এই এরিয়াতে চলে আসে গুর্জর প্রতিহার সাম্রাজ্য। এর ভেতর রাষ্ট্রকূট আর পাল এই দুটো সম্পর্কে আমরা এর আগে ভিডিওগুলোতে বলেছি। আজকে আমরা গুর্জর প্রতিহার সাম্রাজ্য সম্পর্কে কিছু বিষয় আছে সেগুলো বলবো। তো 647 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়ে যায় এখানে প্রতিহার সাম্রাজ্য। এবার এই যে এরিয়াতে প্রতিহার সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় সেই এরিয়ার নাম ছিল গুর্জর, ওই জন্য এর নাম হয়ে যায় গুর্জর প্রতিহার সাম্রাজ্য। এই প্রতিহার সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে হরিচন্দ্র বা হরিশচন্দ্র। তবে তার সম্পর্কে তেমন খুব বেশি তথ্য পাওয়া যায় না, আর তারপরেও যে সমস্ত রাজারা আসে তাদের সম্পর্কেও খুব বেশি তথ্য পাওয়া যায় না। খুব ভালোভাবে তথ্য জানা যায় নাগভট্ট প্রথমের সময় থেকে। নাগভট্ট প্রথম এই গুর্জর প্রতিহার সাম্রাজ্যের সিংহাসনে বসে 730 খ্রিস্টাব্দে। এই প্রতিহার সাম্রাজ্যে অনেক রাজারাই আসে, কিন্তু তার ভেতর 4-5 জনের নাম মেইন উঠে আসে। তারা হলো প্রথম হরিচন্দ্র বা হরিশচন্দ্র, তারপরে নাগভট্ট বৎসরাজ, আবার নাগভট্ট, তারপর মিহির ভোজ আর ভোজ দ্বিতীয়। নাগভট্ট, বৎসরাজ, নাগভট্ট, তারপর মিহির ভোজ, আবার ভোজ, আর শেষ রাজা হলো যশপাল। তো এদের সম্পর্কে এক এক করে একটুখানি দেখি। নাগভট্ট প্রথম, এর সময়কাল ছিল 730 খ্রিস্টাব্দ থেকে 760 খ্রিস্টাব্দ পর্যন্ত। সিংহাসনে বসার পর 740 খ্রিস্টাব্দে নাগভট্ট প্রথম এই রাজস্থানের এই এরিয়াটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তবে রাজস্থান নেওয়ার আগে একটা ঘটনা ঘটে। হর্ষবর্ধনের সাম্রাজ্য যখন উত্তর ভারতের এই পুরো এরিয়া জুড়ে ছিল, তখন এই এরিয়াটাকে বলা হতো সিন্ধ প্রদেশ। এখানে তখন রাজারা ছিল ব্রাহ্মণ সিন্ধ। আর হর্ষবর্ধনের মৃত্যুর পর যখন ভাগ হয়ে যায়, তখনও ওই ব্রাহ্মণ সিন্ধের এরিয়া থেকে যায়। এইভাবে থাকতে থাকতে 712 খ্রিস্টাব্দ, 712 খ্রিস্টাব্দে গিয়ে এই এরিয়াতে আক্রমণ হয় মোহাম্মদ বিন কাসিমের। মোহাম্মদ বিন কাসিম এই এরিয়া আক্রমণ করে। তখন এই এরিয়ার রাজা ছিল রাজা দাহির সিং। মোহাম্মদ বিন কাসিম দাহির সিংকে হারায় এবং এই এরিয়া তখন হয়ে যায় উমাইদ ক্যালিফেটের আন্ডারে। বর্তমান পাকিস্তানের এই এরিয়াতে চলে আসে উমাইদ ক্যালিফেট। তারপর উমাইদ ক্যালিফেটের যে রাজারা, তারা ভারতের এই এরিয়াতে আসতে চেয়েছিল, কিন্তু এই এরিয়াতে এই যে মৈত্রকা, প্রতিহার আর কনৌজ এর রাজারা তাদেরকে আর এই পাশে আসতে দেয়নি। এবার এইভাবে চলতে চলতে 738 খ্রিস্টাব্দ, 738 খ্রিস্টাব্দে গিয়ে এই উমাইদ ক্যালিফেটে একজন রাজা ছিলেন হিসাম আব্দুল। উমাইদ ক্যালিফেটের রাজা ছিল হিসাম আব্দুল, আর এইখানে প্রতিহার সাম্রাজ্যের রাজা ছিল নাগভট্ট প্রথম। এদের দুজনের ভেতর একটা যুদ্ধ হয়, যে যুদ্ধটাকে বলা হয় ব্যাটেল অফ রাজস্থান বা রাজস্থানের যুদ্ধ। 738 খ্রিস্টাব্দে হিসাম আব্দুল আর প্রতিহারের রাজা নাগভট্ট প্রথম, এদের দুজনের ভেতর যুদ্ধ হয় ব্যাটেল অফ রাজস্থান। এই যুদ্ধে নাগভট্ট প্রথম হিসাম আব্দুলকে হারিয়ে দেয়, ফলে হিসাম আব্দুল আর এই এরিয়াতে আসেনি। এরপরে 740 খ্রিস্টাব্দে গিয়ে নাগভট্ট প্রথম রাজস্থানের এই এরিয়াটা দখল করে নেয়। তাহলে 740 খ্রিস্টাব্দে গিয়ে রাজস্থানের এই এরিয়া হয়ে যায় প্রতিহার সাম্রাজ্যে। তারপর এইভাবে চলতে চলতে 757 খ্রিস্টাব্দে গিয়ে নাগভট্ট এই মালবা এরিয়াটা নিয়ে নেয়। তাহলে 757 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে
এই পুরোটাই হয়ে যায় প্রতিহার সাম্রাজ্যের এরিয়া। এই পুরো এরিয়া হয়ে যায় প্রতিহারের। নাগভট্ট প্রথমের পরে একজন বিখ্যাত রাজা আসে বৎসরাজ। বৎসরাজের সময়কাল 780 থেকে 784 খ্রিস্টাব্দ। এই সময়েই আমাদের ত্রিশক্তি সংগ্রাম শুরু হয়। 780 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এই এরিয়াতে সব থেকে বড় রাজা ছিল বৎসরাজ। এই 780 খ্রিস্টাব্দে গুর্জর প্রতিহারের রাজা বৎসরাজ এইখানে এই যে মৈত্রকা সাম্রাজ্য, এই মৈত্রকা সাম্রাজ্য নিয়ে নেয়। তাহলে 780-তে গিয়ে এই পুরোটা এরিয়া হয়ে যায় প্রতিহারে। 780-তে এই পুরো এরিয়া জুড়ে প্রতিহার, এখানে রাষ্ট্রকূট আর এখানে পাল। এরপর 783 খ্রিস্টাব্দে এই কনৌজ কে দখল করবে সেই নিয়েই এই তিনজনের ভেতর যুদ্ধ হয়, ত্রিশক্তি সংগ্রাম। তাহলে এই ত্রিশক্তি সংগ্রামে প্রথম অংশ নিয়েছিল এখান থেকে বৎসরাজ, আর এখান থেকে ছিল ধ্রুব, এখান থেকে ছিল ধর্মপাল। এবার এই ত্রিশক্তি সংগ্রাম নিয়ে এর আগে যখন পাল সাম্রাজ্যের ইতিহাস পড়েছি তখন বলে দিয়েছি, তো ওই সাবজেক্টে আমরা গেলাম না। কিন্তু এখানে আমরা কনৌজ যে দখল হলো 783 খ্রিস্টাব্দে বৎসরাজ প্রথমে এই কনৌজ তার আন্ডারে নিয়ে নিয়েছিল। তবে পরে এই কনৌজ বিভিন্ন সময় বিভিন্ন সাম্রাজ্যের আন্ডারে আসে, সেটা আমরা এখানে লিখেছি। যেমন 783 খ্রিস্টাব্দে এটা প্রতিহারের আন্ডারে এসেছিল, 788 খ্রিস্টাব্দে এটা নিয়ে নেয় রাষ্ট্রকূট। নিচে এই এরিয়াতে রয়েছে রাষ্ট্রকূট। 783-তে এই কনৌজ আসে প্রতিহারের আন্ডারে। তারপর 788-তে গিয়ে কনৌজ আসে রাষ্ট্রকূটের আন্ডারে। তারপর 793-তে গিয়ে এই কনৌজ আসে পালের আন্ডারে। তারপর আবার 795-তে গিয়ে এই কনৌজ আবার প্রতিহারের আন্ডারে চলে আসে। এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন সাম্রাজ্যের আন্ডারে আসে। তাহলে 795-তে, তারপর 797-তে আবার রাষ্ট্রকূট কনৌজ নিয়ে নেয়। তারপর 803 খ্রিস্টাব্দ, 803 খ্রিস্টাব্দে আবার পাল এই কনৌজ নিয়ে নেয়। তারপর 812-তে গিয়ে আবার এই প্রতিহার কনৌজ নিয়ে নেয়। তারপর 834-এ গিয়ে আবার পাল এই কনৌজ নিয়ে নেয়। আর ফাইনালি 850-এ গিয়ে প্রতিহার ফাইনালি এই কনৌজটাকে নেয় এবং তারপর থেকে এই কনৌজ প্রতিহারের আন্ডারেই শাসন হয়। 850 খ্রিস্টাব্দে এই প্রতিহার সাম্রাজ্যের রাজা ছিল ভোজ প্রথম বা মিহির ভোজ। তো প্রথমবার এই কনৌজ দখলে লড়াইতে যায় এখান থেকে বৎসরাজ 783 খ্রিস্টাব্দে। বৎসরাজের পরে রাজা হয় নাগভট্ট দ্বিতীয়। তারপরে একজন বিখ্যাত রাজার নাম আসে ভোজ প্রথম বা মিহির ভোজ। মিহির ভোজের সময়কাল 836 খ্রিস্টাব্দ থেকে 885 খ্রিস্টাব্দ পর্যন্ত। মিহির ভোজকেই এই প্রতিহার সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বা রিয়াল ফাউন্ডার বলা হয়। তবে প্রতিহার সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হলো মিহির ভোজ, কিন্তু শুধুমাত্র প্রতিষ্ঠাতা বলা হয় হরিচন্দ্র বা হরিশ্চন্দ্রকে। এই মিহির ভোজের সময় প্রতিহার সাম্রাজ্যের সেনা খুবই শক্তিশালী ছিল, বিশেষ করে তার অশ্বরোহী সেনা মানে ক্যাভেলরি তার খুবই শক্তিশালী ছিল। আর সেই সময় পুরো বিশ্বে মধ্য এশিয়াতে যে সমস্ত ঘোড়া পাওয়া যেত সেগুলো সব থেকে দ্রুততম এবং যুদ্ধের জন্য পারদর্শী টাইপের ঘোড়া ছিল। আর মিহির ভোজ আরব এবং মধ্য এশিয়া থেকে সেই সমস্ত ঘোড়ার আমদানি করত, আর ঘোড়ার সাথে সাথে অশ্বরোহী সেনাও আমদানি করত। যুদ্ধে পারদর্শী হওয়ার পাশাপাশি মিহির ভোজ ধার্মিক দিক থেকেও খুব পারদর্শী ছিলেন। তিনি বিষ্ণুদেবের উপাসক ছিলেন বা বিষ্ণুদেবের ভক্ত ছিলেন। তিনি একটি উপাধি গ্রহণ করেছিলেন আদি বরাহ। তাহলে মিহির ভোজের একটা উপাধি হলো আদি বরাহ। এবার এই মিহির ভোজের সময় মানে 850 খ্রিস্টাব্দে গিয়ে এই কনৌজ পুরো প্রতিহারের আন্ডারে চলে আসে। তবে এর আগে যখন ত্রিশক্তি সংগ্রাম শুরু হলো তখন এই এরিয়াতে ছোট্ট একটু পরিবর্তন হয়ে যায়। সেটা হলো 783 খ্রিস্টাব্দে যখন এই ত্রিশক্তি সংগ্রাম শুরু হলো তার পরের বছর 784-তে এই এরিয়াতে একটা ছোট্ট এরিয়া তৈরি হয়ে যায়, সেটা হলো ত্রিপুরী কলচুরি এরিয়া। ত্রিপুরী কলচুরি এরিয়া, এই ছোট্ট এরিয়াতে তৈরি হয় ত্রিপুরী কলচুরি এরিয়া। তবে প্রথমবার যেহেতু প্রতিহার এই কনৌজকে নিজের দখলে নিয়েছিল, তাই ত্রিপুরী কলচুরিও এই প্রতিহারের আন্ডারে ছিল। এরপর যখন যখন কনৌজ যে দখল করে মানে যে সাম্রাজ্যের আন্ডারে আসে, এই ত্রিপুরী কলচুরিও তার সাম্রাজ্যের আন্ডারে চলে আসে। এইভাবে 850 খ্রিস্টাব্দে গিয়ে ফাইনালে যখন কনৌজ প্রতিহারের আন্ডারে চলে এলো তখন এই ত্রিপুরী কলচুরিও প্রতিহারের আন্ডারেই রয়েছে। এরপর গিয়ে 911-12 খ্রিস্টাব্দ নাগাদ এই প্রতিহার সাম্রাজ্য ভেঙে যায়, তখন এই ত্রিপুরী কলচুরীয় সাম্রাজ্য আলাদা হয়ে যায়। তাহলে মিহির ভোজ সম্পর্কে বললাম। এবার মিহির ভোজের পরে আরো এক দুজন রাজা আসে, তারপর একজন বিখ্যাত রাজা আসে দ্বিতীয় ভোজ বা ভোজ দ্বিতীয়। ভোজ দ্বিতীয় সময়কাল ছিল 910 থেকে 913 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় এই প্রতিহার সাম্রাজ্য ভেঙে যায়। প্রতিহার সাম্রাজ্য ভেঙে ছোট ছোট সাম্রাজ্য তৈরি হয়ে যায়। তো কোন কোন সাম্রাজ্য তৈরি হয়? এই পুরো এরিয়া জুড়ে ছিল প্রতিহার বা গুর্জর প্রতিহার। এই গুর্জর প্রতিহার ভেঙে গিয়ে এইটুকু এরিয়াতে থেকে যায় গুর্জর প্রতিহার, এইটুকু এরিয়াতে থেকে যায় গুর্জর প্রতিহার। আর এখানে বললাম ত্রিপুরী কলচুরি ছিল, ফলে এখানে আলাদা হয়ে যায় ত্রিপুরী কলচুরি। গুর্জর প্রতিহার, ত্রিপুরী কলচুরি। গুজরাট এরিয়াতে দুটো সাম্রাজ্য আলাদা হয়, একটা হলো চাভরা আর একটা চুরাসমা।
চাভরা চুরাসমা, এখানে চাভরা চুরাসমা এই এরিয়াতে হচ্ছে পরমার, মালবার পরমার এরিয়া, এই এরিয়াটাকে বলা হয় মালবা, এখানে সাম্রাজ্য আসে পরমার, ফলে এই এরিয়াটাকে বলা হয় মালবা পরমার। এই এরিয়াতে আসে চান্ডেল, মালবা পরমার বা পরমার চান্ডেল, পরমার চান্ডেল। আর রাজস্থানের এই এরিয়াতে আসে চৌহান, রাজস্থানের এই এরিয়াতে চৌহান। আর উত্তরে, একদম উত্তরে এই এরিয়াতে তোমার সাম্রাজ্য, তোমার সাম্রাজ্য। তাহলে কি কি হলো? তোমার, চৌহান, চাভরা, চুরাসমা। এপাশে মালবা, চান্ডেল, ত্রিপুরা, কলচুরি, মালবা, চান্ডেল, ত্রিপুরা, কলচুরি। আর এখানে গুর্জর প্রতিহার থেকে যায় অল্প একটু জায়গাতে। এটা হলো 910 বা 11 বা 12 খ্রিস্টাব্দে এই ভাঙনটা হয়। 910 খ্রিস্টাব্দে ভোজ দ্বিতীয় সিংহাসনে বসে। ভোজ দ্বিতীয় তেমন প্রতাপী শাসক ছিল না, ফলে তার সময়ই এই এরিয়াগুলো ভাগ হয়ে যায়। এই যে চৌহান, এই চৌহান সাম্রাজ্য থেকেই কিছুটা সময় পরে গিয়ে নিচে এখানে আরেকটা সাম্রাজ্য তৈরি হয়ে যায়, সেটা হলো গুহিলার সাম্রাজ্য, গুহিলার বা গুহিলাস। এই যে বিভিন্ন সাম্রাজ্য তৈরি হলো, এখানে এই যে তোমার, চৌহান, পরমার আর চান্ডেল, তোমার, চৌহান, পরমার, চান্ডেল, এই যে চারটে সাম্রাজ্য, এই চারটে সাম্রাজ্যকেই বলা হয় রাজপুত সাম্রাজ্য। তো তোমার, চৌহান, চান্ডেল আর পরমার এই চারটেকে বলা হয় রাজপুত সাম্রাজ্য। তো এই চারটে হলো রাজপুত। পরে এখান থেকে আরো ছোট ছোট সাম্রাজ্য বা রাজবংশ উঠে আসে, যেমন রাঠোর, সোলাঙ্কি, গারোয়াল ইত্যাদি। এবার ভোজ দ্বিতীয় সময় তাহলে প্রতিহার সাম্রাজ্যের এরিয়া হয়ে যায় এইটুকু। এই এরিয়াতেই ভোজ দ্বিতীয়র পর রাজা হয় মহিপাল প্রথম। এই মহিপাল প্রথমের সময় তার দরবারে একজন বিখ্যাত কবি ছিলেন রাজশেখর। রাজশেখর একটি পুস্তক লিখেছিলেন কাব্য মীমাংসা, কবিতা কিভাবে রচনা করতে হয় তাই নিয়ে। একজন ভালো কবির ভিতর কি কি বৈশিষ্ট্য থাকতে হয়, কিভাবে একজন ব্যক্তি একজন ভালো কবি হবে, বা একটা ভালো কাব্যিক রচনার ভেতর কি কি বিষয় থাকতে হয়, কিভাবে একটা ভালো কাব্যিক রচনা তৈরি করতে হয়, এই সব বিষয়ে লেখা এই কাব্য মীমাংসাতে। তো প্রতিহার সাম্রাজ্য ভেঙে এই ছোট এরিয়াতে যখন থাকে, তারপর ধীরে ধীরে এই সাম্রাজ্য চলতে থাকে। চলতে চলতে মোটামুটি 1036 খ্রিস্টাব্দ, 1036 খ্রিস্টাব্দে গিয়ে এই এরিয়াতে রাজা ছিল যশোপাল। যশোপালকে এই প্রতিহার সাম্রাজ্যের শেষ রাজা বলে ধরা হয়। বলা হয় যে 1036 খ্রিস্টাব্দের সময় এই এরিয়াতে ছিল যশোপাল, আর সেই সময় এই ত্রিপুরী কলচুরি এই প্রতিহারকে তার নিজের আন্ডারের ভেতর নিয়ে নেয়। ফলে 1036 খ্রিস্টাব্দে গিয়ে এই প্রতিহার সাম্রাজ্যের জায়গায় চলে আসে ত্রিপুরী কলচুরি সাম্রাজ্য। এই এরিয়াতে চলে আসে ত্রিপুরী কলচুরি, এই পুরো এরিয়াতে চলে আসে ত্রিপুরী কলচুরি। ফলে এই প্রতিহার সাম্রাজ্য পুরোপুরি শেষ হয়ে যায়। আর এরই মাঝে মহিপাল প্রথমের সময় 913 কি 14 বা 915 খ্রিস্টাব্দ, এই সময় বাগদাদ থেকে একজন ব্যক্তি এসেছিলেন আল মাসুদি। আল মাসুদি জানতেন যে এই পুরো এরিয়াতে রয়েছে প্রতিহার সাম্রাজ্য, কিন্তু পরে 915 কি 16 খ্রিস্টাব্দে যখন ভারতে আসেন, তখন দেখেন যে প্রতিহার সাম্রাজ্য ভেঙে ছোট ছোট সাম্রাজ্য তৈরি হয়ে গেছে। আর আল মাসুদি মূলত গুজরাটের উদ্দেশ্যে এসেছিলেন, কিন্তু গুজরাটে যেহেতু নতুন বংশ স্থাপন হয়ে যায়, ফলে পরে চলে যায় এই প্রতিহার সাম্রাজ্যের এরিয়াতে। এবার প্রতিহার সাম্রাজ্যের যে রাজা মহিপাল প্রথম, তার দরবারে থেকে তিনি এই প্রতিহার সাম্রাজ্য সম্পর্কে বেশ কিছু কথা লিখেছিলেন। তার ভেতর একটি কথা হলো, আল মাসুদি লিখেছিলেন প্রতিহার সাম্রাজ্যের আন্ডারে প্রায় 2000 মতো হাতি সেনা রয়েছে, আর প্রতিহার সাম্রাজ্যের অশ্বরোহী সেনা সব থেকে ভালো। এছাড়া আল মাসুদি এই প্রতিহার সাম্রাজ্যের একটা নাম দিয়েছিলেন আল জুজার। তো ফাইনালে 1036 খ্রিস্টাব্দে গিয়ে এই প্রতিহারের জায়গায় চলে আসে ত্রিপুরী কলচুরি এবং প্রতিহার শেষ হয়ে যায়। এবার এই যে ছোট 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 রাজপুত বংশ তৈরি হয়েছিল, এই রাজপুত বংশ সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। তো এটা আমরা এর পরের ক্লাসে গিয়ে আলোচনা করব, রাজপুত সাম্রাজ্য।